সো আমরা ইমেলে যাচ্ছি এবং আমাদের ইমেলটা এমন, যেটা যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। সৈয়দ রাসেল ভাই সালাম নেবেন, আমি ভূত এফএমের একজন শ্রোতা, অ্যান্ড আমি বলেছিলাম যে আজকে কুমিল্লার উপরে স্পেশাল কিছু একটা করব। এই ঘটনাটি বিশ্বাস করে আমার মনেই ছিল না এটিও কুমিল্লার একটি ঘটনা, এবং আমরা চেষ্টা করব মাসুম ভাইকে দিয়ে, যদি আপনি জেগে থাকেন বা এই সময় যদি আপনি থাকেন তাহলে আপনাকে ফোন করাতে, কারণ এই ঘটনাটার পরে একটা ফোন তো ডিমান্ড করে। তো আমরা চলে যাই ঘটনায়। ওকে, ফোন কল আমরা চাই। গত 29/7/17 এই তারিখে কুমিল্লার থিরাপুকুর পাড় মুরাদপুর এলাকায় একটি বিভীষিকাময় ঘটনা ঘটে, যা লোকের মুখে মুখে। আমরা তিনজন সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই বাড়িতে উপস্থিত হই এবং ঘটনাটি শুনি এবং এটি ভিডিও করি এবং সেটা ফেসবুকে দেওয়া আছে। এই ঘটনাটা পড়তে গিয়ে আমার মনে হলো যে উনি অলরেডি আজকে উপস্থিত আছেন, তাই না? রাইট। সো আমরা তার মুখ থেকে ঘটনাটা শুনবো, অ্যান্ড তাকে আমরা নিয়ে এসেছি। এই ঘটনাটি তার মুখ থেকে শুনবো এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা শুনতে পারবেন। আমরা একটা অন্য ঘটনায় বরং যাই। ওকে, সো কুমিল্লার ঘটনাটা আমি প্রথম আপনাদের হিন্ট দিয়েছি, এখন সরাসরি সেই ঘটনাটায় যাব। তবে তার আগে একটা ইমেল পড়ে ফেলতে চাচ্ছি। রাসেল ভাই, আপনাকে এবং সকল শ্রোতাকে আমরা আন্তরিকভাবে। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকে জেতা শুরু করুন। মোবারকবাদ। আমি একজন প্রবাসী, আমার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। আমি এখন আপনাকে যা বলবো তা আসলে কোনো ঘটনা না, এটা আমার পরিবারের সাথে গত 20-25 বছর যাবৎ চলে আসা কিছু বিষয় মাত্র। প্রথমে বলে রাখি, আমার পরিবার বলতে আমরা 3 ভাই এবং আব্বা আম্মা। ভাই 1993 সালে আমাদের বাড়ি সাগরে ভেঙে যায় এবং আমরা 1993 সালের 27 মে আমাদের নতুন বাড়িতে উঠি। বলে রাখা ভালো, আমাদের নতুন বাড়িতে আমরা 1992 সালে একটি ঘর তৈরি করি, যেটা আমরা আসা পর্যন্ত প্রায় 1 বছর খালি ছিল। আমরা যখন আমাদের নতুন বাসায় আসি তখন আমি মাত্র ক্লাস 6 এর স্টুডেন্ট। আমার আম্মা টিচার, আব্বা ব্যবসা করতেন। 2 ভাই পড়ালেখার কারণে চট্টগ্রাম থাকতেন। আমার এক দূর সম্পর্কের খালা পড়ালেখা করার জন্য আমাদের সাথে থাকতেন। আমরা বাসায় আসার পর প্রথম কিছুদিন ভালো ছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম সন্ধ্যার পর আমাদের ঘরের চালে ঠিক মাঝখানে কিছু একটা পড়ছে। আমাদের ঘরের পেছনে অনেক নারকেল গাছ, আমরা ভাবলাম হয়তো নারকেল পড়ছে, কিন্তু সকালে নারকেল দেখলাম না। এভাবে কিছুদিন গেল। একই স্থানে প্রতিদিন আওয়াজ হওয়ার পরও আমরা টিনের মধ্যে কোনো দাগ দেখতে পাই। এভাবে কিছুদিন গেল এবং আমরা একই স্থানে আওয়াজ হওয়ার পরও টিনের মধ্যে কোনো দাগ দেখতে না পাওয়ার কারণে আমরা যে পরিমাণ আওয়াজ হতো তাতে টিন ডেবে যাওয়ার কথা, তারপরেও কোনো কিছু পেলাম না। এর কয়েকদিন পর সন্ধ্যার পরে মনে হলো যেন দক্ষিণ দিক থেকে কিছু একটা উড়ে এসে আমাদের টিনের চালে বিকট আওয়াজের সাথে পড়ে। এরপর বিড়ালের মতো পুরো টিনে হাঁটতে থাকে। এরপর সেই নারিকেল বা কিছু পড়ার একটা আওয়াজ পাই। আমরা এটাকে বিড়াল ভেবে কাটিয়ে দিই। এভাবে চলতে থাকে। এর ভেতরে আব্বু এক হুজুরকে এনে আমাদের ঘর বন্ধ করে দেন, কিন্তু সমস্যা চলতে থাকে। একদিন সন্ধ্যায় আব্বা বাজার থেকে মাছ পাঠান, আম্মা মাছ কুটতে থাকেন, আমি পড়তে বসেছি। ঠিক এই সময়ে এই মুহূর্তে মনে হলো বড় কিছু একটা উড়ে এসে টিনের চালে পড়ল এবং সেটা টিনে হাঁটাহাঁটি শুরু করে দিল। কিছুক্ষণ পর দেখি আমাদের পেছনে জানালায় কিছু একটা দিয়ে আঘাত করা হচ্ছে। আম্মা বের হয়ে গিয়ে দেখলেন কিছু নেই,
এইভাবে একে একে সব জানালায় আঘাত চলতে থাকলো। আম্মা যাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না। এরপর আবার পেছনে আরেকটা জানালায় আগের গুলোর চেয়ে অনেক জোরে জোরে আঘাত করা শুরু করল। আম্মার বের হন না। এইভাবে চলতে থাকে আমাদের ঝামেলা, কিন্তু এটাকে নিয়ে আমরা একটুও চিন্তা করিনি। এইভাবে কিছু না কিছু প্রতিদিন চলতে থাকে। আর নারকেল টাইপের যে পড়ার আওয়াজটা, সেটা প্রতিদিন চলে। কিছুদিন পর আমরা এক হুজুরকে আনলে হুজুর আমাদের বাসা থেকে বেশ কয়েকটা তাবিজ উদ্ধার করেন, কিন্তু সমস্যা থামে না। বড় ঘটনা ঘটে 1998 সালের ফেব্রুয়ারিতে। হঠাৎ আমাদের টিনের চালে ইটের টুকরা পড়া শুরু হয়। প্রথমে আমরা ভেবেছি পাড়ার দুষ্টু ছেলেদের কাজ, কিন্তু পরে গিয়ে দেখি এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শত শত মানুষের সামনে টিনের চালে ইট পড়ে, ইট নিচে গড়িয়ে পড়ছে, কিন্তু কোথা থেকে ইট আসছে তা কেউ দেখতে পাচ্ছে না। একসময় আমরা লক্ষ্য করলাম এগুলো সব আমাদের বাসার ভেতর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইট। সারাদিন এভাবে যাওয়ার পরে রাতে এক হুজুর এসে কিভাবে যেন এটা বন্ধ করেন, কিন্তু পরের দিন সকালে আবার শুরু হয়। জিনে পাওয়া এক মহিলার মাধ্যমে এটা বন্ধ করা হয়, এবং সে বলে যে কেউ একজন আমাদেরকে ডিস্টার্ব করার জন্য জিনের মাধ্যমে এই কাজ করিয়েছে। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু একটা হচ্ছে। 2011 সালে আমি বিয়ে করি। বিয়ে করার কয়েকদিন পর আমি লক্ষ্য করি যে কিছু একটা আমাদের টিনের চালের উপর এসে লাফ দিয়ে পড়ছে, এবং আবারও সেই একই ঘটনা, বিড়ালের মতো হেঁটে হেঁটে সে টিনের সে রুমের ওপর দিয়ে আমার পা বরাবর আসে। আমাদের রুমের ওপর ঠিক আমার পা বরাবর আসে। এরপর আমার ঠিক বাম পাশ বরাবর হেঁটে এসে আমার এবং আমার স্ত্রীর ঠিক মুখের ওপর দিয়ে অতিক্রম করে, এবং অতিক্রম করার পর আর আওয়াজ পাওয়া যায় না। আমি রুম চেঞ্জ করি, অন্য রুমে যাই। আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে আব্বা চট্টগ্রাম থাকে, এবং আম্মাও বেশিরভাগ সময় চট্টগ্রাম থাকে। আমি দেশে থাকতে মোটামুটি ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাই মাঝে মাঝে অনেক লেট করে ঘরে ফিরতাম। 2012 সালে একদিন রাতে প্রায় 1টার দিকে বাসায় আসি। এসে আমার স্ত্রীকে দেখে কথা বলে এবং তার হাতে একটা টর্চ নিয়ে বাইরের টয়লেটে যাই। আমি টয়লেটে বসা অবস্থায় দরজার একটা ফুটো দিয়ে দেখতে পাই বাইরে এক মহিলা সবুজ পাড়ের সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে, কিন্তু তখন বাইরে অনেক অন্ধকার ছিল। আমি চিন্তা করি হয়তো আমার স্ত্রী ওটা। আমি টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মহিলা আমাদের পুকুর পাড় দিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। আমি কিছুটা পিছু পিছু যাই। এরপর আমি টর্চ জ্বালাই, দেখি কিছু নেই। আমার হাতে অনেক পাওয়ারের টর্চ লাইট ছিল। আমি চারদিকে খুঁজতে থাকি, দেখি না। এরপর আমি ঘুমিয়ে যাই এবং আমার স্ত্রীকে সকালে জিজ্ঞেস করি সে রাতে বের হয়েছিল কিনা। সে বলে সে বের হয়নি। আমি ওকে আর কিছু বলি না, কারণ এত বড় বাসাতে সে একা থাকে। এরপরে বাসায় কেউ ছিল, আমি একা ছিলাম। রাতে বাসায় এসে দরজা খুলে শুনতে পাই কেউ যেন আমার রুমে গুনগুন করে গান গাচ্ছে। আমি রুমে গিয়ে দেখি কেউ নেই, গানও বন্ধ। আমি রুম থেকে বের হয়ে টিভি রুমে আসলে আবারও গুনগুন শব্দ। আমি আবার যাই, কিন্তু কিছু নেই। এরপর এটা চলতে থাকে। আমি আর রুমে যাই না, টিভি রুমে রাত কাটিয়ে দেই। এভাবে চলে অনেক দিন। রাজনীতির কারণে হামলা মামলা এসব আসে, তাই ঘরের দরজায় কে আসছে সেটা দেখার জন্য আমি আমার একটা জানলাতে একটা আয়না ফিট করে রাখি। হঠাৎ একদিন রাতে দেখি দরজায় খুব আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে হয়তো আমার বিরোধী কেউ, এবং স্ত্রী এবং আম্মাকে চুপ থাকতে বলে আমি আয়নাতে দেখতে গেলাম কে এসেছে। আয়নাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু দরজার আওয়াজ হচ্ছে। এটা চলে। এখন আমাদের সবাই চট্টগ্রামে থাকে, কিন্তু আপনি বা যে কেউ আমাদের সাথে আমাদের বাসায় গেলে রাতের বেলা কিছু না কিছু ফিল করবেন। বাসায় ঢুকলে বুঝবেন বাসাটায় কিছু একটা হচ্ছে। আমার অনেক বন্ধু এগুলো দেখে রাতে বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা বলবেন আমরা তো কোনো ক্ষতির শিকার হয়নি, কিন্তু আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এখনো হচ্ছে। আমার বাবা
খুব সৎ একজন ব্যবসায়ী ছিলেন এবং খুব বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ধীরে ধীরে ওনার ব্যবসায় লস করে উনি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। খুব অসুস্থ, খুব সুস্থ সবল মানুষটা দিনে দিনে অসুস্থ হয়ে যান। আমার আম্মা অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় বিষয় যেটা, আম্মা বাসা থেকে বের হয়েছেন এবং 100% সুস্থ, সারাদিন স্কুলে ক্লাস নিচ্ছেন, উনি সুস্থ, কিন্তু বাসায় আসার সাথে সাথেই উনি অসুস্থ। উনি আর শোয়া থেকে উঠতে পারেন না। 2003 সালে আমি ব্যবসা দিলাম, খুব জমজমাট ব্যবসা, লস করলাম। পরিবারের সবাই ইনকাম করা সত্ত্বেও আমাদের প্রচুর লোন হয়ে যায়। আমার বড় 2 ভাইয়ের মাসিক স্যালারি প্রায় 2 লক্ষের কাছাকাছি, তবু আমাদের কোনো উন্নতি হচ্ছে না, কোনো কিছুতে সফলতা পাচ্ছি না। আরো সমস্যা হচ্ছে, আমাদের বাসায় আমার মামা মামি কিছুদিন হলো ওদের মধ্যে ঝগড়া হয়ে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেছে। আমার বড় ভাইকে বিয়ে করানোর পর 1 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর আমার ভাবির সাথে তারও সম্পর্ক অবনতি ঘটে। আমার স্ত্রীও বিয়ের 1 বছর পর্যন্ত সম্পর্ক আমাদের ভালোই ছিল, তারপরে আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে এবং পরিবারের মধ্যে যে শান্তি ছিল সেই শান্তি পুরো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের বাসা থেকে বিভিন্ন সময় অনেক তাবিজ উদ্ধার করেছি, অনেক হুজুরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সবাই বলে কেউ আমাদের পরিবারের ক্ষতি এবং সংসারে অশান্তির জন্য কিছু একটা করছে। এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, এমন কাউকে পাচ্ছি না যে এর সমাধান দেবে। আপনাদের যদি কেউ থাকে জানা, তাহলে নাম্বারটা দয়া করে দেবেন। আর হাফেজ মঈনুদ্দিন ভাইকে বলবেন আমার বিষয়টা একটু দেখার জন্য। খোদা হাফেজ। আমার পরিচয়টা প্রকাশ করবেন না। উনি লিখেছেন সন্দীপ চট্টগ্রাম থেকে, আমি পরিচয় প্রকাশ করলাম না। তো আমরা যাচ্ছি আমাদের অডিও ক্লিপে এবং সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রাম জেলার আমবাগান এরিয়া থেকে আমি কাউসার বলছি। আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আপনাকে জিজ্ঞাসা করছি না কেমন আছেন। আমি 2011 থেকে ভূত এফএম শুনছি। আমার লাইফে ঘটেছে একটা অদ্ভুত ঘটনা, ভূত এফএমে শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ব্যস্ততার কারণে আমার পক্ষে ঢাকা গিয়ে ঘটনাটি বলা সম্ভব নয়। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি গত বছরের জানুয়ারি থেকে গ্যাসের সিলিন্ডারের বিজনেস করি। কাস্টমারের বাসায় গিয়ে সিলিন্ডার দেয়া ছিল আমার কাজ। মূলত এটাই আমার মূল ব্যবসা, তাই কাস্টমার যখনই আমাকে কল করত আমি তখনই সিলিন্ডার দিয়ে আসতাম। আমার এরিয়া এবং আশেপাশের এরিয়া এইরকম আরো সিলিন্ডারের দোকান রয়েছে। আমি সব সময় অন্য দোকানদারের তুলনায় কাস্টমারকে বেশি কাস্টমারের কাছে চার্জ কম রাখতাম। সেই জন্য অন্যদের তুলনায় আমার ব্যবসা ভালোই চলছিল। আমার কাস্টমারও ছিল অনেক। ডেইলি আমাকে 10-20 জন কাস্টমারকে এই সিলিন্ডার দিয়ে আসতে হতো। কারো বাসায়, কারো দোকানে, এরকম ভাবেই আমি সিলিন্ডার দিয়ে আসতাম। আমি সবসময় রাত 10টার দিকে দোকান বন্ধ করে দিতাম। খুব ভোরে দোকান খুলতে হতো, বিধায় 11টার মধ্যে আমি ঘুমিয়ে যেতাম। বলে রাখা ভালো, আমার বাসা থেকে দোকান বেশি দূরে নয়। ঘটনার দিন রাত 9টায় দোকান বন্ধ করে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। হঠাৎ একটা কল পেয়ে ঘুম ভাঙে। ওপার থেকে আমাকে বলছে, ভাইয়া আমি খুব সমস্যায় পড়ে গেছি, আমার এই মুহূর্তে একটা সিলিন্ডার দরকার। আমি ঘুরে দেখলাম রাত 11টা 15। আমি বললাম আমি এত রাতে যেতে পারবো না, আপনি কাল সকালে আপনাকে দিয়ে আসবো বলে ফোনটা রেখে দিলাম। লোকটা আবার কল করেই বলল আমি খুব বিপদে পড়ে যাব এবং আমি আর আমার সহপাঠীরা না খেয়ে থাকতে হবে। লোকটি এমন ভাবে কথা বলল, আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, কোথায় দিয়ে আসতে হবে বলেন সেটা। তখন আমাকে সেইখানে যেতে বলল। আমার দোকান থেকে 20 মিনিট সময় লাগে। সঙ্গত কারণে জায়গাটির নাম বলছি না। চোখে ঘুম নিয়ে রওনা দিলাম। যখন আমি দোকানে গিয়ে একটি রিক্সার জন্য সিলিন্ডার নিয়ে একটি রিক্সার জন্য অপেক্ষা করতে থাকলাম, বাট রিক্সা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটো রিক্সা এসে বলে ভাই যাবেন। আমিও কোনো চিন্তা না করে রিক্সায় উঠে পড়ি। মাথায় শুধু ঘুরছিল যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলাটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। তবে রিক্সায় চড়লে যেমন অনুভব করে সবাই, আমার তেমন অনুভব হচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন শূন্যের উপর ভেসে যাচ্ছি এবং খুবই স্পিডে যাচ্ছি।
রিকশার গতি এতই ছিল যে আমি ২০ মিনিটের রাস্তা ৬-৭ মিনিটেই পৌঁছে যাই। আমি কিছু বলার আগে রিকশাওয়ালাটি বলে, যান, সিলিন্ডার দিয়ে আসেন। আমি অপেক্ষা করছি, আমি আবার আপনাকে নামিয়ে দিয়ে আসব। বলে রাখা ভালো, যেই লোকটি আমাকে কল করেছিল উনি আমাকে বলেছিলেন আপনি রিকশাওয়ালাকে অ্যাড্রেস বললেই উনি আপনাকে ঠিক আমার বাড়ির সামনে নামিয়ে দেবেন। আর আমি যেই বাড়িতে থাকি সেটি ৪ তলা। রিকশাওয়ালা ঠিক একটি ৪ তলা বাড়ির সামনেই আমাকে নামিয়ে দিলেন। দূর থেকে বাড়িটা ভুতুড়ে মনে হচ্ছিল, চারিদিকে বেশ নীরব আর অন্ধকার। বাড়ির সিঁড়ি বেয়ে যখন উঠছিলাম হঠাৎ আমার মনে হলো এই যে এই ঠিকানায় আসবো সেটা রিকশাওয়ালা জানেন কিভাবে। আমি তো ওনাকে ঠিকানা বলিনি। ভয়ে আমার বুক দুঃখ করে উঠল। আমার জন্য যে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল তা আমি কল্পনা করি নাই। এসব ভাবতে ভাবতে ৪ তলায় পৌঁছাই। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ৩০,০০০ টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। কলিং বেল দিতেই কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খুললেন। বললাম, আপনি আমাকে কল দিয়েছিলেন, আপনার জন্য সিলিন্ডার নিয়ে এসেছি। কথাটা শুনেই লোকটা কেমন যেন চমকে উঠলেন। বললেন, আমি তো আপনাকে কল দিইনি আর সিলিন্ডারও তো আনতে বলিনি, তবে ৪ তলায় একজন সিলিন্ডার ইউজ করে, উনি হয়তো আপনাকে কল দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কত তলা? উনি বললেন ৩ তলা। ভাই, প্রতিটা ফ্লোরেই কিন্তু ফ্লোর নাম্বার দেয়া আছে। আমি ফ্লোর নাম্বার কনফার্ম হয়েই কলিং বেল চাপি। ফ্লোর নাম্বারটি দেখে আমি অবাক হই। দেখি সত্যি ৩ তলা। নিজেকে অনেক বোকা আর অসহায় মনে হচ্ছিল। মনের ভুল ভেবেই আরো অনেক তলা উপরে উঠে গেলাম। ফ্লোর নাম্বার 4। আরেক তলা উপরে উঠে গেলাম। ফ্লোর নাম্বার 4। বিশ্বাস করেন, কলিং বেল চাপতেই সেই ৩ তলার লোক আবার বেরিয়ে আসলো এবং চোখ তার অনেক লাল ছিল। আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাবো। সবকিছু কেন যেন উল্টা পাল্টা লাগছিল। লোকটি একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আপনাকে বললাম না ৪ তলায় যেতে, আপনি জাননি? আমি কথা বলার শক্তি ততক্ষণে হারিয়ে ফেলেছি। লোকটি আমাকে বলল, জানতো, এত রাতে ডিস্টার্ব করবেন না। ঘুম তো ভেঙে দিয়েছেন, এত রাতে ফাজলামি করতে এসেছেন, যান ৪ তলায় যান। আমি খুব ভয় পেয়ে ৪ তলায় আর যেতে সাহস পাচ্ছিলাম না। তবুও সিলিন্ডারটি নিয়ে গেলাম ৪ তলায়। এইবার দেখি আরো বিস্ময়কর দৃশ্য, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কলিং বেল দিলাম আর এক লোক দরজা খুলল। দরজা খোলার পর দেখি উনি আর কেউ নন, যার রিকশায় করে আমি এখানে এসেছি সেই ব্যক্তি। যখনই আমি দৌড় দেব মনস্থির করেছি, ঠিক তখনই লোকটি আমাকে বলে, ভাই, আপনার আসতে এত সময় লাগলো কেন? আমি কখন থেকে আপনাকে কল দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, আপনি আজ না আসলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হতো। রুমে উনি ছাড়া কাউকে দেখতে পাইনি, আর কোনো মোবাইলের রিং এর শব্দও আমার কানে আসেনি। তাছাড়া মোবাইলও সাইলেন্ট ছিল। আমি কোনোভাবেই ওখান থেকে পালাতে চাচ্ছিলাম। আমি জানি আমার সাথে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু না। আমি যখন সিঁড়ি দিয়ে দৌড়ে আসছিলাম মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে। নিচে নেমে দেখি রিকশাওয়ালা নেই। মনে মনে ভাবতে থাকি, আর এক মুহূর্ত নয়,
বাসার উদ্দেশ্যে যখন পা বাড়াই তখনই পেছন থেকে ডাক আসে, ভাই যাবেন না? পিছনে ফিরে দেখি সেই রিক্সাওয়ালা। এবার ওনার মুখটা ভালো করে খেয়াল করি। উনি আর কেউ নন, একটু আগে আমি যাকে সিলিন্ডার দিয়ে এসেছি উনি সেই ব্যক্তি। দেখলাম ওনার চোখ টকটকে লাল, আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন এবং মনে হচ্ছে উনি শূন্যে ভাসছেন আর আমাকে বলছেন এই সিলিন্ডারটাই তাদের নাকি মৃত্যুর কারণ। আমি এইসব দেখে নিজেকে সামনে রাখতে পারি, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বড় ভাই, আমার মা। ভাইরা বলল রাতে তোকে বিছানায় না দেখে কল করি, তুই রিসিভ করছিলি না, তাই তোকে খুঁজতে খুঁজতে দোকান পর্যন্ত এসে দেখি তুই দোকানের বাইরে পড়ে আছিস। পরদিন সকালে আমি ওই জায়গাটায় যাই এবং আশেপাশের এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি কয়েক মাস আগে এখানে আগুনে পুড়ে সিলিন্ডারের মাধ্যমে আগুনটা লাগে এবং আগুনে পুড়ে 2 জন মানুষ মারা যায়। তার মধ্যে একজন রিক্সা চালাতেন। তারপর থেকে এই বাড়িতে অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে, যার কারণে এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেন না। এবং এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি জানি না যে পুরো জিনিসটাই আপনি যেটা লিখেছেন সেটা আপনার কল্পনা কিনা, বা আপনি আসলে কি দেখেছেন। পুরো জিনিসটাই আপনি আসলে দোকান থেকে বের হওয়ার পরেই সেখানেই আপনার কোনো ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু আপনি সবচেয়ে বেশি কনফিউজড হয়েছে যে কারণে, যে পরের দিন আপনি যখন ওখানে গেলেন তখন আপনি আবার দেখলেন যে না, সেই বাড়িটার অস্তিত্ব আছে এবং সেখানে সত্যিই এরকম মানুষ মারা গেছে আগুনে পুড়ে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মানুষটি কেন আপনাকে ডাক দিয়ে নিয়ে কেন সিলিন্ডার চেয়ে পাঠালো? কি কারণ? যে সিলিন্ডার তাদের এত ক্ষতির কারণ, সেই সিলিন্ডারটাই কেন তারা চেয়ে পাঠালো আমি জানি না। আপনারা ভালো জানেন। এবং কাউসার, আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটা এটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন এবং সেজন্য আমাদের লিখে পাঠিয়েছেন। যদি পারেন আরেকটু ভালোভাবে লিখে পাঠাবেন যে আপনার কাছে কি মনে হয়, সেটাও আপনি একটু লিখে পাঠাবেন। এখন চলে যাবো একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাতিল আল সাইদ। ভূতের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূত এফএম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা মেইন রাস্তার পাশেই। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই।
বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয়ের লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়ল সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু বাসায় ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতেই তাকিয়ে দেখি আলোটা নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে, কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকবো। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে, তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙলো ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল, তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন বাসায় যে টিনের চাল ছিল, ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাঁচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাঁচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো, আমি তখন এখনো ঢাকাতেই থাকি। তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীদের আম্মু, আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলে, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়লো মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায়
রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়। সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে। কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত দুজন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যাবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমমেট একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানর্মাল এক্সপার্টের কাছে যান। এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়েছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়। এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে।